এই বার্নৌলির থিওরামটা কি না, ছোটবেলায় আমরা 9 বা 10th ক্লাসে এই বার্নৌলি পড়েছি। টোটাল এনার্জি, দ্য সাম অফ প্রেশার এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম অফ ফ্লুইড ইজ সেম অ্যাট অল পয়েন্টস। একটা এটা যে যে দেখো এই যতগুলো আজকে যে প্রপার্টিস গুলো করছি, এগুলো কার প্রপার্টিস স্যার? সব ওয়াটারের। এটা মেকানিক্যাল বা প্রপার্টিস বলবো। তো টোটাল এনার্জি হচ্ছে, আমরা বার্নৌলি থিওরিতে দেখি, থিওরামটা দেখি যে টোটাল এনার্জি আর যেটা আছে, টোটাল এনার্জি সাম মানে কি যোগফল, দ্য প্রেশার এনার্জি চাপ, যেটা সিম্পল প্রেশার চাপ, যেটা পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক। পোটেনশিয়াল এনার্জি মানে কি স্যার? স্থিতিশক্তি। আর কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। এইগুলো প্রত্যেকটা জায়গায় ইকুয়াল, সেম অ্যাট এ পয়েন্ট, মানে একদম সেম হয়ে যায়, অল পয়েন্টসে এসে সেম হয়ে যায়। এটা বার্নৌলির মেন যে থিওরাম আছে সেই থিওরামের মেন পয়েন্ট, যে টোটাল যে এই তিনটে এনার্জি আছে, এই তিনটে এনার্জিকে একটা জায়গায় এসে ইকুয়াল হয়ে যায়। তার মানে যদি তিনটে এনার্জি একটা জায়গায় এসে একই পয়েন্টে এসে সেম হয়ে যায়, তাহলে তুমি এটা নিশ্চয়ই বুঝতে পারবে সেটা এটা কিসের নীতির উপর প্রতিষ্ঠিত? শক্তির সংরক্ষণ নীতির উপর। তাহলে প্রথম তো কোশ্চেন হবে স্যার, বার্নৌলির যে থিওরাম আছে তাতে এইবার পুরো বার্নৌলির থিওরামটা কোন নীতির উপর প্রতিষ্ঠিত? শক্তির সংরক্ষণ। আর শক্তি সংরক্ষণ সূত্র কি বলে না, কোনো শক্তি আর এক শক্তিতে যদি রূপান্তরিত হয় তাহলে কি হবে, মানে একটা শক্তি আরেকটা শক্তিতে রূপান্তরিত হতে পারে, কিন্তু ডাজ নট ডিস্ট্রয় অর ডাজ নট ক্রিয়েট। তো কোনো শক্তি অপর শক্তিতে রূপান্তরিত হতে পারবে, কিন্তু কোনো শক্তি আরেকটা শক্তি মানে কোনো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তো এইটা বার্নৌলির থিওরিমে, পুরো থিওরামে কাজ করে। তার মানে বার্নৌলির যে থিওরাম আছে সেই থিওরামে মেন জিনিস হচ্ছে তিনটে এনার্জি এটা ইকুয়াল পয়েন্টে, একটা পয়েন্টে এসে সেম হয়ে যায়। এটা নেক্সট, এখানে আমি যদি দুটো দেখি, দুটো বল এইরকম উপর থেকে দুটো বল নিলাম, ঠিক আছে? বল নিলে, এখানে বল আছে স্যার? বল নেই। তো দুটো এরকম উপর থেকে বল নিলে, আর বলটা কিসের উপর দিয়ে ঝোলানো থাকে স্যার? দুটো কি দিয়ে ঝোলানো থাকে না, সুতো দিয়ে ঝোলানো থাকে। এই সুতো দুটো নিচে বল লাগে না, তো সামনের দিকে যদি ফু দাও, তাহলে ফু দিলে মিডিলের যে প্রেশার থাকে সেই প্রেশারটা কি হয়, বায়ুমণ্ডলের যে প্রেশার থাকে সেই প্রেশারটা যে গতিবেগের কারণে প্রেশারটা চলে যায়, আর বেতাসটা যখন প্রেশারটা বেরিয়ে যায় তখন কি হয়, দুটো বল সামনাসামনি চলে আসে। তো এটা একটা পরীক্ষা। আমরা আরেকটা পরীক্ষা করেছিলাম, যেটা কি না পেপারস দিয়ে। তো পেপারস দিয়ে আমরা যদি একটা দেখি যে পেপারসের পরীক্ষা, সেটা হচ্ছে কি না, আমরা দেখছি যে নিচের যদি এখানে রেখে যদি ফু মারি, কাগজটা ওপরের দিকে উঠছে। তো কাগজটা তো নিচের দিকেই নামানোর কথা, ওপরের ফু দিচ্ছে। তার কারণ কি, আমরা যে যখন বাতাসকে স্পিড দিয়ে দিচ্ছি, তো স্পিড সামনের যে বাতাস, এই কাগজের নিচের যে পোর্শন আছে, বাতাস আছে, এটা এর উপরে এই কাগজের ওপর প্রেসার ক্রিয়েট করছিল, আর এ ওপর থেকে প্রেসার ক্রিয়েট করছে। কিন্তু ওপরের প্রেসার নিচের প্রেসারের থেকে বেশি ছিল, সেই জন্য কাগজটা নুয়ে আছে। কিন্তু ব্যাপারটা যখন আমি এরকম ফু দিচ্ছি, এ উপরে উঠছে। তার কারণ কি, এইখানে যে প্রেসারটা ছিল সেটা কি আমি স্পিডই করে দিয়েছি। এটাকে আমি যখন স্পিড করে দিয়েছি, আর যখন স্পিড বেড়ে যায় তখন মানে এখানের বায়ুমণ্ডল যেটা এর উপরে চাপ সৃষ্টি করেছিল সেটা থাকলো না, তখন উপরের চাপটা কমে যায়, আর উপরের চাপ কমে গেলে নিচ থেকে যে চাপটা বেশি হয়ে যায়, তখন এই উপর থেকে এটা তুলে দিচ্ছে। এটা বার্নৌলির থিওরাম। এটা কিসের উপর কাজ করে না, স্পিডের সঙ্গে প্রেশারের ইনভার্সলি প্রপোর্শনাল নীতিতে। কারণ স্পিড যদি বাড়ে প্রেশার কমবে, আর যদি প্রেশার বাড়ে তো স্পিড কমবে। এটা বার্নৌলি থিওরামের অ্যাকচুয়ালি থিওরাম। নেক্সট, এটা যে জিনিস আছে এখানে কি হচ্ছে, এটাকে বলা হয় স্যার কি, কাইনেটিক এনার্জি না পোটেনশিয়াল এনার্জি? কাইনেটিক এনার্জি, হাফ mv স্কোয়ার। নেক্সট, তারপরে হচ্ছে mgh, এটা কি স্যার? পোটেনশিয়াল এনার্জি। আর এটা পিভি, এটা কি স্যার? না, আমরা যে প্রেশার যে প্রেশারের যে আমরা প্রেশার এনার্জি বলি, সিম্পল প্রেশার এনার্জি, সেটার উপরে কাজ করে। ঠিক আছে, এটি শক্তি সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। এটা কিসের উপর প্রতিষ্ঠিত? এই পুরো বার্নৌলি থিওরাম শক্তি সংরক্ষণ নীতি। স্থিতিশক্তি যেটা পোটেনশিয়াল এনার্জি, এটাকে বলা হয় mgh। গতিশক্তি কাইনেটিক এনার্জি হাফ mv স্কোয়ার, অ্যান্ড চাপ শক্তি যেটাকে প্রেশার এনার্জি বলে। এই তিনটে এনার্জিকে একটা পয়েন্টে এসে সেম করে দেয়, এটাকে বার্নৌলি থিওরামের মেন ট্যাগ।
দ্বিতীয় নাম্বার জিনিস হচ্ছে বার্নৌলি থিওরামে যে জিনিসটা আমাকে বেসিক্যালি জানতে হবে সেটা হচ্ছে কি না, থিওরামে বার্নৌলি থিওরামে যেটা আমাকে বেশি করে জানতে হবে সেটা হচ্ছে এটা, যেই থিওরামে থিওরিটা মেন থিওরি কি, আর এটার উপরে ডিপেন্ড করে টোটাল বার্নৌলি থিওরি আমরা অ্যাপ্লাই করতে পারি। যেখানে যেখানে অ্যাপ্লাইড হয় বার্নৌলি থিওরাম সেখানে এই থিওরির উপরে বেস্ট করে। সেটা কি না, স্পিড যদি বাড়ে, স্পিড এর সঙ্গে প্রেসারের ইনভার্সলি প্রপোর্শনাল হয় সিস্টেমটা। তার মানে কি, যদি স্পিড বাড়ে প্রেসার কমে, যদি প্রেসার বাড়ে তো স্পিড কমে। এটার উপর ডিপেন্ড করে প্রথম তো কি না, প্রথম জিনিস হচ্ছে কি না, এই বার্নৌলি থিওরামে দেখার আগে যে কাইনেটিক এনার্জি, আচ্ছা শক্তি সংরক্ষণ নীতি একটা দেখাতে হয়। তো এইটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে তুমি উঠে গেছো, এই তুমি যদি উঠে যাও নিচ থেকে পড়ো, এটা শক্তি সংরক্ষণ নীতির মধ্যে দেখো একটু, যেখানে বলছিল না কারণ শক্তি সংরক্ষণ নীতিটা দেখতে হয়। এখানে তোমার এর মধ্যে তোমার মধ্যে কি শক্তি বিদ্যমান, তুমি যখন এটা দিয়ে উঠে ওপরে উঠে গেছো তখন তোমার মধ্যে সব থেকে হাই কি এনার্জি থাকবে, পোটেনশিয়াল এনার্জি না কাইনেটিক এনার্জি? পোটেনশিয়াল এনার্জি। আর যখনই পোটেনশিয়াল এনার্জি তোমার মধ্যে থাকছে তখন তুমি ওখানে দাঁড়িয়ে আছো, তুমি বলছো স্যার আমি স্যার কৈলাস পর্বতের উপর থেকে লাফ মারবো। ঠিক আছে, প্রথম তো কৈলাস পর্বতে উঠতেই পারা যায় না, এখনো পর্যন্ত কেউ উঠতে পারেনি, তার কারণও আছে, সেটা আমি পরে ভিডিওতে বলবো। তো ওপর থেকে আছে পোটেনশিয়াল এনার্জি, তো এখান থেকে তুমি যখনই নিচে নামবে বা নামতে থাকবে, এটা দিয়ে নামার সময় তোমার মধ্যে কি এনার্জি বেশি পাবে, কাইনেটিক এনার্জি। আর যখনই কাইনেটিক এনার্জি বেশি পাবে তখন পোটেনশিয়াল এনার্জি কি হবে, কমতে থাকবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি কমবে আর কাইনেটিক এনার্জি বাড়বে, আর দুটো একটা জায়গায় এসে সেম হয়ে যায় একটা পয়েন্টে এসে। এই জন্যই শক্তি কখনো সংরক্ষণ নীতিতে বলা হয় যে শক্তি কখনো শেষ হয়ে যায়নি, শক্তি কেবলমাত্র এক রূপ থেকে আরেকটা রূপে রূপান্তরিত হয়। তার কারণ এই যে পোটেনশিয়াল এনার্জিটায় কোনোভাবে স্যার এটা কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার কারণ এটা ইকুয়াল হয়ে যাচ্ছে। তো এটা স্যার এটা হচ্ছে ব্যাপার। নেক্সট এটার উপরে কাজ করে, এটার উপরেই বার্নৌলি থিওরি কাজ করে, যে পোটেনশিয়াল এনার্জি আর শক্তি সংরক্ষণ নীতির উপর কাজ করে। থিওরিটা কি, যে স্পিড যদি কারো বেড়ে যায় তার প্রেসার কমে যায়। তো এটার উপর বার্নৌলি থিওরির যে থিওরিটা আছে, থিওরামটা আছে, এই থিওরির উপর বেস করে আমি সমস্ত রকম যে এক্সাম্পলগুলো আছে সেই এক্সাম্পলগুলোকে বলতে পারি। প্রথম হচ্ছে কি না, প্রথম হচ্ছে তুমি দেখো এখানেও দেখেছে প্রেসার আর কাইনেটিক এবং যে এনার্জিগুলোকে কনস্ট্যান্ট করতে হয়, মানে সিম্পল প্রেসার, কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট হবে। এটা মেন থিওরাম। আর এটা শুধু মনে রাখবে এটা কিসের জন্য না, এক্সাম্পলকে তোমাকে ট্যাগ করার জন্য। ফার্স্ট জিনিস হচ্ছে দেখো এই যে নদীতে দুটো নৌকা, তোমাকে কোশ্চেন্স করবে নদীতে দুটো নৌকা চলতে চলতে, যদি জাহাজ চলে নদীতে, এই জাহাজ চলতে চলতে দুটো জাহাজ দেখবে একই দিকে চলে আসে কেন, তার কারণ হচ্ছে স্যার বার্নৌলি থিওরাম। ঠিক আছে, তার কারণটা কি, এই জাহাজটা চলছে নদীতে, এটাকে আমি জাহাজ ভাবতে পারি, যদিও নৌকা, এটাও চলছে এটাও চলছে, তার মানে এর একটা স্পিড আছে না, এরও স্পিড আছে। এই স্পিড থাকার কারণে এই স্পিডের মধ্যে স্যার এর একটা সিম্পল স্পিড থাকে, এই স্পিড থাকার কারণে পাশাপাশির যে অঞ্চলগুলো আছে এই জায়গাগুলোর স্পিডটাকেও বাড়িয়ে দেয় না, পাশাপাশি যে অঞ্চলের যে জলের যে মলিকিউলসগুলো আছে এরও স্পিড বাড়িয়ে দেয় না। কেউ যদি পুকুরে নেবে হালচাল মাছিয়ে দেয়, সাঁতার কাটতে শুরু করে দেয়, তাই পুকুরে যে জলের মলিকিউলসগুলো আছে সেগুলোও তো সাঁতার কাটতে শুরু করবে, তারাও তো হালচাল করবে, তাদের তো স্পিড বেড়ে যায়। তুমি যদি ওইখান দিয়ে স্পিডে যাও সেই মলিকিউলসগুলো স্পিড বাড়ে, তারা লাফিয়ে লাফিয়ে চলে না। তো এটা যদি স্পিডে যায়, এটাকে ধরলাম স্পিডে যাচ্ছে দুটো, আর এখানের যে যে মলিকিউলসগুলো আছে জলের পাশাপাশি সেই মলিকিউলসের কি হয়, স্পিড বেড়ে যায়। আর যদি স্পিড বেড়ে যায়, এই দুটো নৌকার পাশে, যে দুটো জাহাজের পাশে যে বায়ুটা ছিল, বায়ুর যে প্রেশারটা ছিল, সেই প্রেশার থাকার কারণেই কিন্তু এরা একসঙ্গে হচ্ছিল না, সেই স্পিড বাড়ার সঙ্গে সঙ্গে প্রেশারটাকে নিয়ে চলে যায়। যেখানে স্পিড বাড়ে প্রেশার কি হবে, ডিক্রিজ হয়ে যাবে। আর যদি প্রেশার ডিক্রিজ হয়ে যায়, এই দুজনের মধ্যে আর প্রেশার থাকলো না, তারা একসঙ্গে জয়েন্ট হয়ে যেতে শুরু করে। এই জন্যেই যে রেল স্টেশনে তোমরা রেলের পাত দেখেছো স্যার, এই রেলের পাতের লাইন, এই যে পাত এটা একটা যাচ্ছে, এই পাতের লাইনের সঙ্গে আরেকটা পাতের লাইনে একটা অনেকটা ডিস্টেন্স রেখে তৈরি করে। তার কারণ কি, এটা বার্নৌলি থিওরামের ওপর কাজ করে না। শুধু স্টেশনগুলোর চত্বরতে দেখবে একটু সামনাসামনি আছে, কিন্তু তুমি যদি একটু বাইরে স্টেশনের বাইরে চলে যাও তখন তুমি দেখবে পাতগুলো একটা পাতের থেকে আরেকটা পাতে একটা ডিস্টেন্স রাখা হয়েছে। কিন্তু এই ডিস্টেন্স রাখার কারণ হচ্ছে বার্নৌলি থিওরাম, কারণ এখান দিয়ে ট্রেন যাচ্ছে, এখান দিয়েও ট্রেন যাচ্ছে, এই ট্রেনের মিডিলে এই পোর্শনে যে বায়ুটা থাকছে, এই বায়ুটা কোনো কারণবশত এই ট্রেনের স্পিডের জন্য এই বায়ুমণ্ডলেরও স্পিড বাড়ে, আর স্পিড বাড়লে ওই যে অঞ্চলটায় প্রেশার ছিল সেই প্রেশারটা আউট হয়ে যাবে, আর যদি প্রেশার আউট হয়ে যায় তখন ট্রেন দুটো এসে কলাপস হতে শুরু করে দেবে। তো এই জন্য দুটো ট্রেনের যে পাত্তিগুলো থাকে নিচে সেগুলো অনেকটা ডিস্টেন্স রাখে।
এবার তুমি এইগুলো দেখতে পাবে, বাসে করে যাচ্ছ না কখনো কোথাও, দেখবে বাসে দেখলে বুঝছো না, ট্রেনেই দেখো তো, ট্রেনের সামনে কখনো তুমি দেখবে যে সামনে দাঁড়িয়ে আছে একটা ব্যক্তি, আর তুমি ওটা অনেকে শুনেও থাকবে যে ট্রেনের সামনে দাঁড়িয়ে ছিল, পড়ে গিয়ে মরে গেছে, এরকম হয়েছে না স্যার? বুঝে গেছো? তো ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকতে নাই কেন? কারণ ট্রেন যখন স্পিডে চলে তুমি তখন মুখ গুলিয়ে দেখছো, আরে হেভি সুন্দর লাগছে। তো যখন ব্যাপারটা হচ্ছে, তো ট্রেনের সামনে যখন ট্রেনের মধ্যে তুমি থাকছো, তো যখন মুখটা বার করে তুমি দেখবে তার ট্রেনের মধ্যে কি স্পিডটা বাড়ে, তো স্যার ট্রেনের প্রচুর স্পিড, আর যদি স্পিড থাকে সেখানের বায়ুর প্রেশার কি হবে, কম থাকবে, কিন্তু ভেতরে তো স্যার স্পিড নেই, ভেতরে বায়ুর স্পিডটা যথেষ্ট, আর যদি যথেষ্ট থাকে তো প্রেশার থাকার জন্য তুমি ঠিকঠাক দাঁড়িয়েছিলে, তোমার কিন্তু স্পিড ওঠেনি, তুমি দাঁড়িয়েছিলে, ওর সাথে তুমি যাচ্ছিলে। তো এবার ব্যাপারটা, তুমি হয়তো সামনের দিকে এগিয়ে গেলে, আর সামনের দিকে এগিয়ে গেলে মানে ভেতরে তো রানিং ট্রেন চলছে, বায়ুর প্রচুর গতিবেগ, তার মানে সেখানে স্পিড কম, এই সরি প্রেশার কম, আর প্রেশার যদি কম থাকে আর পেছনের প্রেশার বেশি, আমি যে ট্রেনের ভেতরে প্রেশার বেশি, তো ও গিয়ে তোমাকে, প্রেশার সবসময় কম থাকলে, কম প্রেশার যেখানে কম প্রেশার হবে সেই দিকেই তো ধাক্কা দেবে, তো এই জন্য আমরা সামনের দিকে পড়ে যাই, তাহলে তো পেছন দিকে পড়তাম, এভাবে আমরা সামনের দিকে পড়ে যাই, এই কারণে এটা। তো এইসব বার্নৌলি থিওরেমের উপর কাজ করে। নেক্সট হচ্ছে ট্রেনের, এই ট্রেন যে যাচ্ছে না, এখানটায় তুমি দাঁড়িয়ে আছো, তুমি বলছো স্যার আমি সুইসাইড করবো, তোমাকে সুইসাইড করতে হবে না, তুমি ওই রানিং ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকবে, সুইসাইড এমনি হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে কি, সুইসাইড কেউ ট্রেনে পড়তে যায় না, অনেকে ট্রেনকে দেখে ভয় করে, রানিং ট্রেন দেখলেই ভয় করে, কিন্তু কি হয়, সে তার মাথার অবস্থা এমন হয়ে যায়, আমরা এমন এমন সময় দিয়ে আমরা ফেজ দিয়ে যাই, যাই না স্যার কিছু না, সব ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, আমরা এইখান থেকে দাঁড়িয়ে থাকি, হয়তো ট্রেনটা দেখলাম দাঁড়িয়ে আছি, প্রচুর রানিং ট্রেন যাচ্ছে, বুলেট ট্রেন যাচ্ছে, কোনটা দিয়ে স্যার, বাগলান, পাঁশকুড়া, হাওড়া, এসব বুলেট ট্রেন চলছে, দেখবে কিছুদিন পরে দেখতেই পাবে বুলেট ট্রেন চলবে। আমি বলি না স্যার, তোমার ছেলে কিছুদিন পরে দেখবে ওই বুলেট ট্রেনে চেপে কি কোথায় যাবে, পড়তে যাবে দিল্লি, 2 ঘন্টা লাগবে স্যার, 2 ঘন্টা, স্যার বলছে মা আমি দিল্লিতে পড়বো, ওখানে অনেক ভালো ভালো স্যার আছে, তো দিল্লি চলে যাবে, দেখবে আর 2 দিন পর আসছে না, আর প্রত্যেকদিন ফোন করে চলে আসে সন্ধ্যেবেলা, তারপরে দেখছি স্যার আসছে না, বলছে মা আমি আর যাবো না, কারণ ওখান থেকে আমি এবার মলদ্বীপ যাবো। এবার নেক্সট, তারপরে এখান থেকে হয়ে এখানটায় দাঁড়িয়ে থাকে, এই যে ট্রেনটা যখন যাচ্ছে এর প্রচুর পরিমাণে স্পিড, আর স্পিড থাকার কারণে এই অঞ্চলের এই যে এই ব্যক্তিটা আর ট্রেনটার মাঝখানে যে বায়ুটা, সেগুলো প্রচুর স্পিডে চলে যাচ্ছে, তাহলে স্পিড বায়ু থাকার জন্য এখানে প্রেশার কমে যায়, আর যখনই প্রেশার কমে যায়, প্রেশার কমে গেলে কি হবে, পেছনের প্রেশার আমার বেশি ছিল, ও পেছনের প্রেশার আমাকে ধাক্কা মেরে দেয় সামনের দিকে, ট্রেনের ভেতরে গিয়ে একদম হুড়মুড়িয়ে ট্রেনের নিচে, ব্যাটা বোঝা যাচ্ছে স্যার কি হয়েছে? তো সুইসাইড করতে হবে না, রানিং ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকবে, এমনি সুইসাইড হয়ে যাবে। তো তোমার এবার উপরে গেলে স্যার জিজ্ঞেস করলে সুইসাইড করে এসেছিস, তোকে সারা জীবন ভূত করে রাখবো, তা তুমি তখন বলবে না আমি তো সুইসাইড করিনি স্যার, আমি তো এমনি গেছিলাম, ট্রেনটা দাঁড়িয়েছিলাম দেখতে গেছিলাম, আমাকে টেনে নিয়েছে, আমি কি করে বলবো না আপনার দোষ, তাহলে আপনি আবার আমাকে নিচে পাঠান, তো সেখানেও লড়াই করতে পারবে। তো ব্যাপারটা এইটাই। আর নেক্সট হচ্ছে আসি, তো এটা গেল, নেক্সট হচ্ছে আমরা তারপরে আসবো স্যার বার্নৌলি থিওরেমের, আমরা এক্সাম্পল, অনেক এক্সাম্পল আছে স্যার। এবার দেখো থিওরেমে হচ্ছে স্পিড বাড়লে প্রেশার প্রেশার কমে। তো এখানে তুমি দেখো এই যে নল আছে না স্যার, আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে কম বেশি নল আছে, এই যে নলের এই যে মুখটা আছে, মুখে একটু চিপে ধরে রাখো স্যার, ওটা গা ভিজে যাবে, তাই না? তুমি সামনে আছো এরকম করে নলটার মুখটা চিপে রাখবে, দেখবে তোমার গা পুরো ভিজে গেল। মানে এবার যখন তোমার শরীরটা ভিজে গেল, তার কারণটা কি হলো? তার কারণ এটা, দ্যাট ইজ কজ অফ বার্নৌলি থিওরাম। কারণ আমি যখন প্রেশার বাড়াচ্ছি তখন কি হচ্ছে, এখানে তো কেস হচ্ছে কিসের জন্য, প্রেশার আর স্পিড। যখনই আমি এর প্রেশার বাড়িয়ে দিলাম, ওর স্পিড কি হবে, আর পাশ দিয়ে তখন ফিনকি দিয়ে জল পড়ে, আর প্রচুর স্পিডে, এর জলটা যত স্পিডে পড়ছে ওর হাত দিয়ে দিলে আরও স্পিড বেড়ে যায়, তার কারণ হচ্ছে স্যার বার্নৌলি থিওরাম। ক্লিয়ার স্যার? নেক্সট আমি সব আগে দেখি, এটা দেখি, নারকেল গাছের নারকেল দেখা যাচ্ছে। আচ্ছা, কিন্তু আমার দরকার ছিল এখানে এই টিনের চালকে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে আপনার এরকম ছবি আমি পাওয়া যাচ্ছে না, তো এই জন্য টিনের চাল সমেত আছে, তবে এইটা উড়াবে। তুমি যে এক্সাম্পলটা দেখবে, যে কখনো দেখবে আমাদের যে সাইক্লোনগুলো হয় আশেপাশে, যখন এই সাইক্লোনের টিনের চাল আস্তে আস্তে উড়ে পালিয়ে যায়, এই উড়ে পালিয়ে যাওয়ার কারণটা কি স্যার? দেখো ভালো, তো যখন সাইক্লোন এই পাশ দিয়ে আসছে, তো এইখানে সাইক্লোনের প্রচুর পরিমাণে স্পিড থাকে। আচ্ছা, সাইক্লোনের নিচের স্পিডের থেকে উপরের স্পিড বেশি থাকে, আর যদি বেশি থাকে আর এই টিনের চালের ওপরে একটা প্রেশার থাকে, ওপরে প্রেশার আর নিচেও প্রেশার থাকে, তবে টিনের চালটা এরকম আসে। আমরা ভাবি যে আমার ঘরের কাঠামোটা কেন উঠে চলে গেলো, বেস্ট মিস্ত্রি দিয়ে করেছি। আরে বেস্ট মিস্ত্রি কি করবে স্যার? মিস্ত্রি নয়, এখানে পুরো ফিজিক্স কাজ করছে। এবার বলছে ফিজিক্সে কে কাজ করাচ্ছে স্যার? এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট কে স্যার? তখনই চলে যায় কোথায়? ভগবান, গড।
জিসাস আল্লাহ এসব চলে যায়। তো ব্যাপারটা হচ্ছে স্যার বলছে ঘরামি ঘর চেয়েছে ঘর উড়ে গেল, এমনকি ঘর ছেয়ে গেল। অ্যাকচুয়ালি ঘরামি ঘর ছাওয়ার দোষ নয়, দোষটা হচ্ছে ফিজিক্সের। এবারে এখানে ব্যাপারটা হচ্ছে এইখান থেকে যখন আমরা বায়ু প্রবাহিত হচ্ছে, সাইক্লোনটা প্রবাহিত হচ্ছে নিচের পার্সপেক্টিভে, ওপরে সাইক্লোন বেশি প্রবাহিত হচ্ছে। আর যখন বেশি জোরে প্রবাহিত হয় তখন এখানে যে বায়ু আছে, এখানে যে বায়ু যেটা প্রেশার দিচ্ছিল রূপে, ওই বায়ুকে হাঁটিয়ে দেয়। আর হাঁটিয়ে দিলে কি ওর উপরে কি হবে, প্রেশার কমে যায়। আর যখনই কমে যায় কিন্তু তার থেকে নিচের প্রেশারটা তার তো থাকে, কারণ নিচে অত জোরে বায়ু প্রবাহিত হচ্ছে না। তো নিচের প্রেশার থাকার জন্য ও কি করে, ওপরের প্রেশার নেই নিচের প্রেশার আছে, লে তুলে দে, ব্যাস। এবার যখনই তুলে দিল ওপর থেকে ছুঁড়ে চলে গেল। ব্যাপারটা বোঝা গেছে স্যার? এটা স্যার বার্নৌলি থিওরাম। এবার আসছি স্যার প্লেন। প্লেনের ব্যাপারটা দেখো স্যার, এই প্লেনের যে আমাদের যে ব্যাপারটা চলে সেটা ঠিক এই রকম টাইপের। এটা ঠিক আঁকাটা ঠিক ভালো হলো না, সরি। প্লেন আমরা একটা দেখব, আর প্লেনটা এখানে তো আঁকাই আছে কিন্তু এর একটা শুধু জাস্ট ছবি আঁকবো, ছবি ড্র করব। ছবিটা এইরকম। ঠিক আছে, প্লেনের চেহারাটা ঠিক এরকম হয়, ঠিক আছে? এবার বাবা ভালো করে বোঝো, এখান থেকে কি আসবে স্যার, বাতাস। এখান থেকে সামনে থেকে প্লেন যখন সামনের দিকে যাবে, আর প্লেনের ঠিক চেহারাটা দেখবে কার্ভ উপর থেকে থাকে, এটা এই রকম অবস্থায় থাকে, আর নিচেরটা মোটামুটি সমতল, মোটামুটি সমতল থাকে না স্যার প্লেনে। আর যখন প্লেনটা উড়তে শুরু করবে তখন এই যে বাতাসগুলো সামনের দিকে আসবে, এই জায়গা দিয়ে বাতাসগুলো প্রবাহিত হয়ে এই জায়গায় এসে মিলিত হবে, এখানে এসে একসঙ্গে মিলিত হয়। আর এই বাতাস এই দুটো এই দিক দিয়ে যাবে আর কিছু এই দিক দিয়ে যাবে। আচ্ছা, এই দুটো যদি বাতাস দুদিক দিয়ে প্রবাহিত হয়, এই দুদিক দিয়ে প্রবাহিত বাতাসের মধ্যে কি আগে গিয়ে পৌঁছাবে বলো তো? দুটোই কিন্তু একসঙ্গে এসে মিলিত হবে, কারণ এটাই নিয়ম। তাহলে স্পিডটা কার বেশি থাকবে? স্পিডটা উপরের, তার কারণ একে অনেকটা ডিস্টেন্স অতিক্রম করতে হচ্ছে, যেখানে এই ডিস্টেন্সটা কম, এর থেকে তোকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আর যদি ঘুরে, কিন্তু নিয়ম আছে কি দুটো বাতাস একই সঙ্গে এসে পৌঁছাবে, এটা 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 হচ্ছে এয়ারের একটা কম্পোনেন্ট। তো ওপর থেকে যদি আমরা যাই আর নিচ থেকে যাই, তাহলে যদি এই বাতাসের স্পিড যদি থাকে স্যার 1 কিমি/আওয়ার, এই বাতাসের স্পিড কত হতে হবে যাতে ওখানে ওকে একসঙ্গে গিয়ে মিলতে? তাহলে 3 কিমি/আওয়ার। যদি এই রকম স্যার স্পিডে যায় তাহলে কি, তাহলে দেখতে পাবে এর স্পিডটা বেশি এর স্পিডের থেকে। আর ওপর থেকে একটা বায়ু এখানে চাপ দিচ্ছিল, আর ওপর থেকে যদি আর নিচ থেকেও একটা বায়ু চাপ দেয়, নিচ থেকেও একটা বায়ু চাপ দিচ্ছে, তবে না এটা ভেসে ছিল। তাই ওপর থেকে বায়ু যখন চাপ দিচ্ছিল তখন ওপরের যে স্পিডটা বেশি, এত স্পিড ছিল ওপরের বাতাসে, স্পিড বেশি হওয়ার কারণে কি হয় না, ওপরের বাতাসকে এরা সরিয়ে দেয়। ওপরে যে চাপ সৃষ্টি করছিল, যে বাতাসটা চাপ সৃষ্টি করছিল তাকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার থেকে তার নিচের বাতাসের চাপ স্যার অত ছিল না। নিচের তো বাতাস স্যার, বাতাসের পরিমাণ তো কম ওপরের থেকে, কারণ এই বাতাসের যে স্পিডটা ছিল সেটা ওপরের স্পিডের থেকে কম। তো আর যখনই কম হয় তখন ওপরের বাতাসে যখন এই দিকে চাপটা, সেই চাপটা কে সরিয়ে দিচ্ছে না, এই বায়ুটা। আর বায়ুটা যখন একে সরিয়ে দেয় তখন নিচের বাতাসের ওপরে একটা চাপ বেশি চলে আসে, ওপরে উপরে আর চাপ থাকলো না, আর নিচের তখন চাপ ওপরের থেকে বেশি থাকে, আর বেশি থাকলে ও উপরে ধরে রাখে ওকে, আর তখনই প্লেনটা আস্তে আস্তে উঠতে থাকে। ঠিক আছে? তো এটা হচ্ছে বার্নৌলি। তো সেম জিনিসটা এই যে ওপরে যে এখান দিয়ে যে বাতাস ঢুকছে, এই বাতাসটা এইটা দিয়ে যে যাচ্ছে ওপর দিয়ে, মানে এই পোর্শন ওপর দিয়ে, এর নিচ দিয়ে যে বাতাস যায় তার থেকে এর স্পিড বেশি থাকে। আর স্পিড বেশি হলে ওপরের যে চাপটা থাকে সেই চাপটাকে আউট করে দেয়, এই বাতাসের স্পিড বেশি থাকে আউট করে দেয়, কিন্তু নিচের যে চাপ তখন এটাকে ধরে রাখে। মানে ওপরের যে চাপ ওটাকে জিরো করে দিলে নিচের চাপ উপরে থাকে, তো যখনই ওপরে থাকে তো এটা ধরে রাখে, আর প্লেন আস্তে আস্তে উঠতে থাকে। ঠিক আছে? এটা বার্নৌলি থিওরামের উপর কাজ করে, এগুলো সব এক্সামে আসে। নেক্সট আমরা আসবো, এরপরে আসবো দেখো স্যার, যেমন স্পিড বাড়লে, স্পিড যদি বৃদ্ধি পায় তাহলে প্রেশার বাড়ে, আর স্পিড বৃদ্ধি পেলে প্রেশার কমে, সেরকম এর অপোজিটটাও তো হতে পারে। অপোজিটটা কি না, স্পিড যদি কমে তাহলে প্রেশার বাড়ে। এইটার যদি এক্সাম্পল দেখতে হবে, আমি হ্রদ নেব, একটা পুকুর নাও, ছোটখাটো বড় ঝিল নাও, হ্রদ নাও। এই হ্রদে দেখো যে এখানে এখানে কি আছে স্যার, এখানে ওপরের যে বাতাস আছে, ওপরের যে বাতাস আছে এই বাতাসের স্যার বাতাসে প্রবাহিত হচ্ছে না। তার মানে এখানে যে চাপটা, এই হ্রদের উপর যে চাপ পড়ছে, এই চাপের ওপর কোনো
কিছু কি নেই, এই চাপ কেউ সরাচ্ছে না, তার কারণ এখানে বাতাস প্রবাহিত হচ্ছে না। আর বাতাস যখন যদি না প্রবাহিত হয় তাহলে চাপটা উপর থেকে কনস্ট্যান্টলি আসছে, আর কনস্ট্যান্টলি আসার জন্য প্রেশারও বেশি হচ্ছে, কারণ যদি স্পিড বেশি থাকে তো স্পিডের সঙ্গে প্রেশারের একটা ইনভার্সলি প্রপোর্শন হয়, আর এখানে কোথাও স্পিড নেই, তার মানে প্রেশার বেশি। আর যদি প্রেশার বেশি থাকে তাহলে ওপরের যে জলতল আছে সেই জলতল একটা সময় পর্যন্ত স্টেই করে থাকবে। দেখো জলতলের মধ্যে কোনো রকমের মানে মানে ঢেউ বা সামথিং এদিক ওদিক হবে না, নড়াচড়া করবে না, তার কারণ এখানে স্পিডটা বেশি, প্রেশার নেই, প্রেশার বেশি, স্পিড নেই, বায়ুমণ্ডলের স্পিড নেই। ওটা বোঝা গেছে? তো বার্নৌলি থিওরাম এইটাই কাজ করে। এখানে টোটালটাই আমরা বার্নৌলি থিওরাম বুঝলাম। ভিসকোসিটিটা কি না, ভিসকোসিটির বাংলা মানে হচ্ছে সান্দ্রতা, ভিসকোসিটির বাংলা মানে হচ্ছে সান্দ্রতা, আর ভিসকোসিটিতে যে ফোর্সটা কাজ করে এখানে বলা হয় ভিসকাস ফোর্স। ঠিক আছে স্যার, কাজ করে। নেক্সট আমরা এখানে দেখব যে তরলের প্রতিটি স্তরের মধ্যে অগ্রসর ও স্থির থাকার একটা প্রবণতা দেখা যায় তরলের প্রতিটি স্তর। যদি আমি রিভার দেখি, আর রিভারকে যদি আমি স্যার হরিজেন্টালি দেখি, হরিজেন্টালি, ঠিক আছে, তাহলে একটা স্তর দুটো স্তর আমি যদি ভাগ করি, নিচের স্তরটাকে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে একদম উপর থেকে, তো যদি স্তর দেখি তখন ধরে এটা 1, 2, 3, 4, 5, 6 এবং 7 প্রত্যেকটা যদি স্তর রিভার তুমি দেখছো একদম নিচেরটাকে বলা হয় সারফেস। এই সারফেসের মধ্যে রিভারটা প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেকটা যদি আমরা হরিজন্টালি দেখি তাহলে 1, 2, 3 এরকম করে 7টা স্তর আছে। আমি এটাকে কম করেও বলে দিচ্ছি। এই স্তরগুলো যখন প্রবাহিত হয়, বলছে ভিসকোসিটির মেন মানে কি না, অ্যাকচুয়ালি মানে কি হচ্ছে এই যে প্রত্যেকটা স্তর তারা কখনো কখনো অগ্রসর হয়, আবার কখনো কখনো স্থির থাকার প্রবণতা। অগ্রসর হওয়া আর স্থির থাকার প্রবণতাকেই আমরা সাধারণত স্তরগুলির মধ্যে একটা বাধার সম্মুখীন হয়, মানে যখনই অগ্রসর হয় তাতেও বাধা পায়, যখন পেছন দিকে আসে তখনও বাধা পায়। তো অ্যাকচুয়ালি বাধাটা ভিসকাস ফোর্সের জন্য আসে। এই ভিসকাস ফোর্স যে বাধাটা তৈরি হয়, বাধাটাকেই বলা হয় ভিসকোসিটি। ক্লিয়ার স্যার? তুমি শুধু মনে রাখবে কি স্যার কোনটাকে ভিসকোসিটি বলে, পেছনে যে টানার, টেনে রাখা, টেনে ধরে রাখার, অগ্রসর হওয়ারটা নয়, পেছনে যে টেনে ধরে রাখার যে বাধা বেঁধে রাখে তাকে বলে হয় ভিসকাস ফোর্স, আর একেই ভিসকোসিটি বলে। বুঝে গেছে কি বলছি? সিম্পল মানে। এবার দেখো এটা হচ্ছে 1 নম্বর স্তর, 2 নম্বর স্তর, 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর। এটা হচ্ছে সারফেস এরিয়া, এটা হচ্ছে রিভারের সারফেস। ঠিক আছে, এই রিভারের সারফেসে তুমি দেখতে পাবে স্যার এইখান থেকে এই দিকে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটাকে বলা হয় ভিসকাস ফোর্স, আর এদিকে হচ্ছে ভেলোসিটি। এবার ব্যাপারটা হচ্ছে কি না, নদীর নিচের যে স্তরটা আছে একদম নদীর সাথে যেটা একদম মিশে আছে, নদীর যে নিচের সাথে একদম মিশে আছে সারফেসের সাথে, তাহলে সারফেসের সঙ্গে ওই স্তরের একটা ঘর্ষণ বল কাজ করছে। আর কারণ ঘষে যাচ্ছে না নদীর একদম তলায়, যেখানে স্যার ওই গেঁড়ি গুগলি এইসব থাকে, কণা ছোটো ছোটো, এই নদীর এই স্তরটা ওর ওপরে যখন যাচ্ছে তখন ঘষে যাচ্ছে, আর এই ঘষে যাওয়ার জন্য এর স্পিড কি হবে, ভেলোসিটি কমে যায়। আর যখনই ভেলোসিটি কমে যায় তখন এ ধীরগতি প্রবাহ হবে। আর এ যদি ধীরগতি প্রবাহ হয় তার ঠিক ওপরের স্তর, তার ঠিক ওপরের স্তরকে মানে এ স্তর বি স্তরকে বলবে যে আরে আমি তো আস্তে আস্তে যাচ্ছি, একটু দাঁড়া না, একটু তাকেও টেনে রাখলো। ঠিক আছে, যখন যে আস্তে আস্তে যায়, যে জোরে যায়, তাকে মাঝে মাঝে বলে না পেছন দিকে আরে একটু আস্তে হাঁটো না। ঠিক আছে, বলছি না, তার মানে কি তারও স্পিডটাকে কমিয়ে দেয়। তার মানে কি যখন স্লো পার্সন, যখনই একটা হচ্ছে আর একটা স্পিড পার্সন থাকে, স্পিডকে কমিয়ে দেয়, এটা হয়। তো একে বলছে আরে আমি তো আস্তে আস্তে হাঁটছি, তুইও চাই, তো একে ধরে টানে, আবার একে ধরে টানে, দেখো একটু একটু কমে যাচ্ছে। আবার 3 নম্বর স্তর 4কে ধরে টানে, 4 নম্বর স্তর 5কে ধরে টানে। তো এই টানাটাকে, যে এখান থেকে যে টেনে রাখার যে প্রবণতা, একে বলা হয় ভিসকাস ফোর্স। ঠিক আছে, একে বলা হয় ভিসকাস ফোর্স। এবার ব্যাপারটা হচ্ছে এই ফোর্স দ্বারা এরা টেনে রাখছে, এই ভিসকাস ফোর্স ইকুয়াল টু ভেলোসিটি, একেই বলা হয় ভেলোসিটি। ভেলোসিটি বলছি ভিসকোসিটি। ঠিক আছে, এই টেনে ধরে রাখার যে প্রবণতা এই ভিসকাস ফোর্স। কিন্তু সামনের দিকে তো একজন অগ্রসর হচ্ছে, আমি যেটা নিচের দিক থেকে আমরা পার্সপেক্টিভে দেখি, এখান থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে নিচ থেকে যদি ওপরের দিকে একটা চলছে, আর ওপর থেকে নিচের দিকে, যদি আমরা নিচ থেকে ওপরের দিকে উঠি তাহলে কিন্তু ভিসকাস ফোর্সের জন্য একে অপরকে টানছে। কিন্তু ওপরের দিক থেকে দেখি প্রথম যে ফোর্সটা আছে সে কিন্তু স্পিড বেশি, অন্য ফোর্স থেকে এত তো স্পিড বেশি থাকে, আবার পরের যার স্পিড বেশি সে আবার তাকে ধরে টানবে, আরে চ। তো এর 5 নম্বর পরে সব থেকে স্পিড বেশি, এই জন্য এগিয়ে হচ্ছে 4 নম্বর। আবার 4 নম্বর ফোর্সকে বলছে আরে চ, তুইও চ।
তো এর জন্য আবার এগোচ্ছে। তো এগিয়ে যাওয়ার জন্য আর এই যে পিছিয়ে যাওয়া, এগিয়ে আর পিছিয়ে যাওয়ার মধ্যে একটা বাধার সম্মুখীন হচ্ছে, এই বাধাকেই বলা হয় স্যার ভিসকোসিটি। ঠিক আছে স্যার, সান্দ্রতা, বাধা সৃষ্টি হচ্ছে। বাধাটা সব থেকে বেশি কার থাকে? সামনের দিক থেকে থেকে পেছনের দিকে। ঠিক আছে, একে বলা হয় ভিসকাস ফোর্স, আর এই জন্য একে ভিসকোসিটি বলে। এবার এই স্তরটা আগে এইরকম ছিল, যখনই এরকম টান টুন শুরু হয়েছে তখন এইগুলো কিসে পরিণত হয়েছে? এই রকম অ্যাঙ্গেলে পরিণত হয়েছে। বোঝা গেছে? এটা সব থেকে ইম্পর্টেন্ট দেখা যায় স্যার নদীতে। এই যে ভিসকোসিটির রিজন কি, কারণটা কি স্যার? কোহেশন ফোর্স। স্যার ভিসকোসিটির কারণ কি? কোহেশন ফোর্স। আমরা আগে দেখেছি স্যার, তার মানে প্রথম থেকেই স্যার কোহেশন আর অ্যাডহেশন ফোর্সই কাজ করছে আমাদের। ঠিক আছে স্যার, তো এই ভিসকোসিটির কারণটা কি? কোহেশন ফোর্স। তার কারণ কি? এটা অ্যাডহেশন সঙ্গে তো কারোর সাথে লেগে নেই, অ্যাডহেশন কার সাথে আছে? নদীর দুটো পাড়ের সাথে অ্যাডহেশন চলছে, কিন্তু অ্যাডহেশন নদীর পাড়ে নয়, ভিসকোসিটি চলছে স্যার ওইখানে তো কম সম চলছে মিডিল পোর্শনে, যেখানে নদীর এই যে আমরা পারপেন্ডিকুলার যদি হরিজেন্টালি দেখি তো ওপর থেকে নিচের দিকে, আর ওখানে তো কারোর সাথে কারোর টক্কর চলছে না, অ্যাডহেশন চলছে না। তো সেখানে কি হচ্ছে? সেখানে কোহেশন চলছে, একটার সাথে আরেকটা স্তর, আরেকটার সাথে একটা মলিকিউলস। তার মানে এই যে স্তরের যে মলিকিউলসগুলো আছে, এই পরের স্তরের মলিকিউলসের সঙ্গে অ্যাডহেশন করবে না কোহেশন করবে? সেম সাবস্টেন্স, তো সেম সাবস্টেন্স, তার মানে কি রিভার এ আবার এরপরে কোহেশন, এর সাথে কোহেশন, এর সাথে কোহেশন। তার মানে ভিসকোসিটির কারণ কি স্যার? কোহেশন ফোর্স। ঠিক আছে, এক নাম্বার। দ্বিতীয় হচ্ছে স্যার বিপরীতমুখী একটি বল নিচের স্তরের উপর স্তরকে স্যার একটা বাধার সৃষ্টি করছে, একে বলা হয় সান্দ্র বল, যাকে ভিসকাস ফোর্স বলে। এই যে নিচের স্তর উপরের স্তরকে টেনে ধরে রাখার বাধার সম্মুখীন হচ্ছে, টেনে ধরে রাখছে, একেই ভিসকাস ফোর্স বা সান্দ্র বল বলা হয়। তাহলে সান্দ্রতা, সান্দ্র বল, ব্যাপারটা বোঝা গেছে? নেক্সট আমরা দেখবো এরপরে ভিসকাস। আচ্ছা, এরপরে হচ্ছে দেখবো যে রিজন কোহেশন ফোর্স বিটুইন দ্য মলিকিউলস অফ দ্য ফ্লুইড। এই যে ফ্লুইডের মধ্যে কোহেশন ফোর্স দুটো মলিকিউলস, মানে দুটো মলিকিউলসের মধ্যে কাজ করে কোহেশন ফোর্স। তাহলে ভিসকোসিটিতে কারণটা কি? কোহেশন ফোর্স। বিপরীতমুখী বল এটাকে বলা হয়, যেটাকে সান্দ্র বল বলে, যেটা ভেতর থেকে মানে নিচের যে লেয়ারটা আছে সে ওপরের লেয়ারকে ধরে টেনে রাখে। আর এটা গতিবেগ, যেটা ভেলোসিটি, যেটা হচ্ছে সামনের লেয়ার আবার পেছনের লেয়ারকে ধরে টেনে রাখে। কিন্তু আমি এইটার পার্সপেক্টিভে দেখবো ভিসকোসিটিটা। ঠিক আছে স্যার, এটা একটা এ তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ভাবো, শোনো, এই ভিসকোসিটি কিসের উপর ডিপেন্ড করে? ভিসকোসিটি ডিপেন্ড করে তরলের পৃষ্ঠতলের উপর, তরলের যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে তার উপর। আচ্ছা, তুমি বলো ফার্স্ট ভিসকোসিটি কিসের উপর ডিপেন্ড করে? যে তরল থাকে সেই তরলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর। আচ্ছা, নদীটা যদি সরু হয় তাহলে নদীর ওপরে পৃষ্ঠতল কিরকম হবে? কম হবে। তাহলে তার ভিসকোসিটি বেশি হবে না কম হবে? তার ভিসকোসিটি কত হবে? প্রপোর্শনাল হবে। যদি কম হয় তার ভিসকোসিটিও কম হবে। আর যদি নদীটা বড় হয়ে যায়, সেই নদী যখন নিচে গিয়ে পড়ে তখন সে তার জলের যতগুলো লেয়ার আছে সেই লেয়ারের সবসময় টান ধরবে, একটা টান প্রচুর পরিমাণে থাকবে। তা যার পরিমাণ পৃষ্ঠতল সব থেকে মানে বেশি থাকবে তার ভিসকোসিটি কম হবে, যার পৃষ্ঠতল কম হবে তার ভিসকোসিটি কম হবে। বেশি হলে বেশি হবে, কম হলে কম হবে, এটা দেবো। তাহলে একটা সূত্র পেলাম, যে একটা এখান থেকে একটা প্রপার্টিজ পেলাম যে ভিসকোসিটি কিসের উপর ডিপেন্ড করে? তরলের উপরিতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। নেক্সট 2 নাম্বার স্যার, ভিসকোসিটি স্যার কিসের উপর ডিপেন্ড করে? আর একটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমরা যদি আমরা করব যে এটা কি করব না, ঘনত্বের উপরের কিছুটা ডিপেন্ড করে। তো ভিসকোসিটির সঙ্গে ঘনত্বের কি সম্পর্ক? প্রথম, আচ্ছা সেকেন্ড, এটা একটু আমি ছেড়ে রাখছি, আমরা সেকেন্ডটা দেখবো, আগে সেকেন্ড এইটাকে দেখব। ভিসকোসিটির সঙ্গে আমরা দেখবো স্যার হাইট, ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্সের সঙ্গে ভিসকোসিটি কি হবে? প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল। যদি ভিসকোসিটির সঙ্গে আমরা দেখি যে কোনো এই দেখো হাইটটা, এটা ডিস্টেন্স, এটার ভিসকোসিটি ভিসকাস ফোর্স বেশি না এখানে ভিসকাস ফোর্স বেশি কাজ করছে? ভিসকাস ফোর্স কোথায় বেশি কাজ করছে? উপরে না নিচে? নিচে বেশি কাজ করছে। আর যত তুমি উপরে যাচ্ছ তাহলে ভিসকাস ফোর্স কম হয়ে যাচ্ছে, তাই জন্য এ তো টান বেশি, মানে এ টেনে বেশি নেই। তো তার মানে যদি হাইট বাড়ে, ডিস্টেন্স বাড়ে, তাহলে ভিসকাস ফোর্স কমে যাবে। আর যদি ডিসকাস ফোর্স বেশি হয় তাহলে হাইট, তো এটার কারণে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তার মানে কি না, এই ভিসকোসিটির এই যে ফর্মুলাগুলো আছে এইগুলোকে যদি তুমি একসঙ্গে বসিয়ে দাও তাহলে ভিসকোসিটি প্রপোর্শনাল এ ইন্টু ভি বাই ডি। আর এখানে এটাকে কি বলে স্যার? এটাকে ইটা বলে।
ঠিক আছে? তো এটা এ ইন্টু এটাই মানে স্যার সান্দ্রতাঙ্ক, এটাকে বলা হয়। ঠিক আছে, এ ইন্টু ভি বাই ডি, এ ইন্টু ভি বাই ডি থেকে এখান থেকে আমরা ইটা ইকুয়াল টু ভিডি বাই এবি পেয়ে গেলাম, এভি। এবার এই যে এই জায়গাটা, এই তিনটেকে জুড়ে তৈরি হচ্ছে এই জায়গা, ঠিক আছে, এ বি আর 1/d, তাই কি না? এখান থেকেই আমাদের শুরু হচ্ছে এই পুরো ফর্মুলা, আর কিছুই নেই। এবার আমি এইখানে আসার আগে আমি একটু তোমাকে দেখিয়ে দিই, তাহলে ভিসকসিটি প্রথম তো তোমার কোশ্চিন আসে যে ভিসকসিটি কোন কোন কিসের উপর ডিপেন্ড করে। তাহলে 1 2 3, একটা হচ্ছে এরিয়া, একটা হচ্ছে স্যার হাইট বা ডিস্টেন্স, আর একটাকে আমরা এটি ভি ফর কি ভেলোসিটি, আর এখান থেকে এই তিনটের উপরে ডিপেন্ড করছে। নেক্সট পয়েন্টে যাব আমরা এর বৈশিষ্ট্য। তো ভিসকসিটির যে বৈশিষ্ট্যগুলো দেখবো, ফার্স্ট হচ্ছে এটি প্রবাহীর সাধারণ ধর্ম। যে কোনো প্রবাহী যদি সে প্রবাহিত হয়, তাহলে তার মধ্যে এই প্রবাহীর মধ্যে একটা সারফেস লেয়ার থাকে, তার ওপরে লেয়ারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়। তো 1 2 3 বা এ বি সি ডি করে যদি লেয়ার পাবি, তাহলে প্রত্যেকটা প্রবাহীর একটা সাধারণ ধর্ম ভিসকসিটি। ব্যাপারটা বোঝা গেছে? নেক্সট স্যার, এটা তরলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে 100%। তরলের যে উপরিতলের যে ক্ষেত্রফল, সে তার উপরে ডিপেন্ড করে ভিসকসিটি। সান্দ্রতা বেশি হলে তরলের সচলতা কমে। যদি ভিসকাস ফোর্স বেশি হয়, তাহলে সচলতা কি হবে না, সান্দ্রতা যদি বেশি হয়, সান্দ্রতা বেশি হলে তরলের সচলতা বেশি। সচলতা মানে কি, চলতে বেশি পারবে, মানে উপরের যে লেয়ার সে নিচের লেয়ারের সঙ্গে পার্সপেক্টিভে বেশি পরিমাণে সচ্ছল হবে। তো এখানে একটা, এটাকে আমরা ভিসকাস, এটা আমরা নিউমেরিক্যালসটা আমরা পরে দেখবো। প্রত্যেকটা না চ্যাপ্টারের একটা করে নিউমেরিক্যালস হয়, যেটা যেটা রেলওয়েতে আসে একটা ছোট ছোট করে এই ফর্মুলাগুলো দিয়ে, সেগুলো তোমাকে আমি করিয়ে দেবো প্রত্যেকটা জায়গা থেকে। এই কিছু নয়, সিম্পল জিনিস। ইউনিট সান্দ্রতাঙ্ক, এখান থেকে আমরা দেখছি এফডি বাই এভি। এফডি ফর কি, আমরা এটা কোথা থেকে এসেছে সেটা দেখেছি। এখান থেকে এফ ফর কি, ফোর্স, ফোর্সের একক কি স্যার নিউটন, ডিস্টেন্সের একক মিটার, এরিয়ার একক স্যার মিটার স্কোয়ার, বর্গমিটার হয় না এরিয়ার একক। আরে এরিয়া মানে কি, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক কি হয়, বর্গমিটার। বর্গমিটার মানে মিটার স্কোয়ার, বর্গ মানে কি স্কোয়ার, মিটার স্কোয়ার। অ্যান্ড এখানে হচ্ছে এম বাই এস মানে মিটার পার সেকেন্ড, কার 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 সূত্র। তো ব্যাপারটা এবার ইকুয়াল টু কি এন বাই, এখান থেকে যদি স্যার এন আমার কি কাটছে, কাটছে, তাহলে এন বাই এম স্কোয়ার ইন্টু এস। এখান থেকে এন বাই এম স্কোয়ার ইন্টু এস, এস তো থাকছে স্যার, এন বাই এম স্কোয়ার ইকুয়াল টু কি, একে কি বলে, পাস্কেল বলে না স্যার, নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু পাস্কেল। তো এই পাস্কেল পার সেকেন্ড, এটা হচ্ছে স্যার তোমাকে দেবে। ইউনিটটা কি বলে ভিসকসিটির ইউনিট কি, পাস্কেল পার সেকেন্ড, ঠিক আছে? এটা এসআই পদ্ধতিতে হয়। আর সিজিএল পদ্ধতিতে তুমি দেখবে স্যার ডাইন এস সেমি স্কোয়ার, এটা লেখা আছে ডাইন পয়েন্ট সেন্টিগ্রেড স্কোয়ার প্লাস সি বাই এস, ঠিক আছে? এই এর ডাইমেনশনটা দেখো না, এম এল -1 টি -1, ml-1 টি -1, ঠিক আছে? এখান থেকে কোশ্চিন আসে, এইটা আর এটা আসে। নেক্সট, তাহলে বুঝতে পারলে। নেক্সট কোশ্চিন যদি আমরা যাই, এখানে ভিসকসিটির খুব একটা বিরাট কিছু নেই। ভিসকসিটির মধ্যে ফ্লুইড টু গ্যাস, দেখো এখানে ভিসকসিটি যে ফোর্স, ভিসকাস ফোর্স, এখানে শুধু সে তরলের উপর কাজ করে এটা নয়, কঠিন নয়, গ্যাস এবং তরলের উপর কাজ করে। কিন্তু এখানে তরলের উপর আমরা দেখতে পাই, গ্যাসের উপর ভিসকাস ফোর্স ওইভাবে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না। প্রথম তুমি ওয়াটারকে দাও আর একটা হানিকে দাও, তো এই হানি মানে কি, মধু। এই হানিকে যদি আমি ওপর থেকে ফেলি, তাহলে তুমি দেখবে যে কন্টেনার থেকে হানিটা পড়ছে, সে কন্টেনারে হানিটা পড়ছে, সে এটা কিভাবে পড়ছে, আরামসে পড়ছে। তার মানে কি, তার টেনে ধরে রাখার ক্ষমতা বেশি, ভিসকাস ফোর্স বেশি, এই জন্য সে একে অপরের যে লেয়ারগুলো আছে এই আরো বেশি করে টেনে রাখছে, এই জন্য হানি পড়ে আরামসে, মানে হেলতে দুলতে। কিন্তু স্যার ওয়াটার কিরকম ভাবে পড়ে, ওটা একদম সেট করে পড়ে, আর যখন পড়ে যায় তার কারণে ভিসকাস ফোর্স, হানির পার্সপেক্টিভে স্যার ভিসকাস ফোর্স কার কম হবে, এই ভিসকসিটি স্যার কম। ডিউরিং উইন্টার, স্যার এটা একটা কোশ্চেন হয়, ডিউরিং উইন্টার ওয়াটার বিকামস মোর ভিসকাস। শীতকালে ওয়াটারের ভিসকাস ক্ষমতা মানে সান্দ্রতার ক্ষমতা বেশি হয়, ঠিক আছে? ওয়াটার সব থেকে বেশি সান্দ্র হয়ে যায় কখন না, মানে একে অপরের সঙ্গে চিপটে থাকে। তো এইটা কখন হয় স্যার,
এটা হচ্ছে উইন্টার টাইমে সব থেকে বেশি হয়। তো এটা ভিসকোসিটির এরকম কিছু ব্যাপার নেই। ভিসকোসিটির মানে হচ্ছে সব থেকে বেস্ট। যদি এক্সাম্পল দেখি তাহলে আমরা কোথা থেকে দেখবো? আমরা দেখবো স্যার কিসে কিসে দেখবো? রিভারে। ব্যাস, আর নয়। কন্টেনার থেকে মধু, এবার 3টে কন্টেনার নাও। একটাই আছে স্যার মধু, আর একটাই আছে স্যার কি জেলি নাও কিছু। একটা হচ্ছে স্যার হানি, একটা ওয়াটার, আর একটা জেলি বা তোমার সস, টমেটো সস। এর মধ্যে কার ভিসকাস ফোর্স সব থেকে বেশি হয়? সসে। আর ভিসকাস ফোর্স সব থেকে মিডিয়াম হবে কার? হানি। আর সব থেকে কম হবে ওয়াটার। মানে ভিসকোসিটি পরিমাণ স্যার এই 3টে জিনিসের মধ্যে তুমি সব থেকে বেশি, তার মানে যার যত বেশি ঘনত্ব তার ভিসকাস ফোর্স কত হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে। তো ভিসকাস ফোর্স ঘনত্বের অনুযায়ী তার বেশি হয়ে যায়। মানে মোটা পদার্থের ভিসকাস ফোর্স, যেমন আলকাতরাকে তুমি যখন এরকম করে ঢালবে দেখবে আরামসে পড়ে, তো এর ভিসকাস ফোর্স বেশি হবে। নেক্সট, তো এই ভিসকোসিটি বেশি, ফোর্স অফ গ্র্যাভিটি, এটা যখন নিচের দিকে গোড়ায় ফোর্স অফ গ্র্যাভিটির কারণে হয়, আর ভিসকোসিটির জন্য